Basic Physics with Momin Rudro. Here you will find all the physics related videos. Please subscribe our channel. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নিয়ে এসেছি ভর কেন্দ্রের ধারণা ও এর কি করে গণনা করতে হয় সেটা নিয়ে একটা বিষয়। তো আজকে আমরা যেটা দেখছি ভর কেন্দ্র মানে সেন্টার অফ মাস। তাহলে ভর কেন্দ্রটা কি? কি এই ভর কেন্দ্র? তার মানে ভর কেন্দ্র মানে যেখানে ভর কেন্দ্রীভূত আছে, তাই তো? ভর কেন্দ্রীভূত। তার মানে ধরো কোন একটা বস্তু, যদি এটা ধরো কোন একটা বস্তু যার কোঅর্ডিনেটই আমি করছি, ঠিক আছে, যে এটা এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট, এটা মূল বিন্দু। তাহলে কোন একটা বস্তু ধরো এই এ বিন্দুতে রয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছি r1 ভেক্টর, ঠিক আছে। আবার আরেকটা বস্তু সেটা হচ্ছে বি বিন্দুতে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে r2 ভেক্টর, এবং এরা পুরো একটা সরল রেখায় যুক্ত। তার মানে এইটা একটা ডাম্বেলের মতো সিস্টেম ধরে নিতে পারি, যেখানে এটা এ বস্তু, এটা বি বস্তু, এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এর ভর কেন্দ্র কোথায় অবস্থিত হবে? তাহলে ভর কেন্দ্র জিনিসটা আমরা আসছি কেন? কেন? কারণ দেখো, যখন আমরা দৃঢ় বস্তু সম্পর্কে পড়তে যাই, দৃঢ় বস্তু মানে কি? যে এমন একটা বস্তু যেখানে m1 m2 m3 এইভাবে n সংখ্যক ভরের বস্তু সমান ডিস্টেন্সে এবং শক্তভাবে আঁটা রয়েছে, কেন্দ্রীভূত রয়েছে। তো সেইটাই হচ্ছে দৃঢ় বস্তু। তাহলে দৃঢ় বস্তু বা রিজিড বডি, তো এই যে রিজিড বডি, এটার যখন আমি গতির ক্ষেত্রে কার্য করতে যাব, মানে গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করব এটাকে, তাহলে এটা কি হবে? তাহলে গতির ক্ষেত্রে যখন আমি এটাকে অ্যাপ্লাই করছি, তখন প্রত্যেকটা ভর, এর আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম যে এম ভরের জন্য ওর গতি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, কতটা দূরত্ব যাচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইরকম গতির সমীকরণ আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত এন সংখ্যক যদি ভর থাকে, তাহলে এন সংখ্যক গতির সমীকরণ হচ্ছে, তাই তো? তাহলে এন সংখ্যক যদি গতির সমীকরণ হচ্ছে, তাহলে এন প্রত্যেকটার এন সংখ্যক গতিকে ক্যালকুলেশন করে আমাকে কাজটা করতে হচ্ছে। তাহলে ফিজিক্সটা তখন কি হচ্ছে? আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার মানে তখন কি আদৌ আমি করতে পারবো এন সংখ্যক বস্তুর ক্ষেত্রে কাজ? মানে অত টাইম তো আমাদের হাতে নেই, আছে কি? যে প্রত্যেকটা ধরে 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 এই বস্তু এখানে আছে, একে ধরো, এর গতির সমীকরণ বের করো, এই বস্তু এখানে আছে, একে ধরো, এর গতির সমীকরণ বের করো। তো এটা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হচ্ছে? তাহলে আমাকে এমন একটা বিন্দু বের করতে হচ্ছে যেখানে ধরে নিতে হবে যে ওই বস্তুটার সমস্ত ভর, মানে সমস্ত ভর বলতে যে m1 প্লাস m2 প্লাস প্লাস mn, তার মানে সমস্ত ভর যদি ক্যাপিটাল এম হয়, এই মোট ভরটা এমন একটা বিন্দুতে অবস্থিত, ঠিক আছে। তো এই এমন একটা বিন্দু, এই বিন্দু মানে যে বিন্দুতে ভর, সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, সেটাকেই বলা হয় ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, সিএম। ওকে, তাহলে ভর কেন্দ্র কি করে এলো বুঝতে পারলাম। তাহলে এই ভর কেন্দ্র নিয়ে আসার সুবিধা কি? তাহলে আমাদের আর প্রত্যেকটার এন সংখ্যক গতির সমীকরণ আর দরকার পড়লো না। তাহলে আমাদের কটা গতির সমীকরণ দরকার পড়লো? একটা। তার মানে একটা বস্তুর একটা। তাহলে এবার আমি যখন ক্যালকুলেশনটা করব, খুব ইজি লাগে। ওকে, তাহলে আমি এই যে সিস্টেমটা করেছি, তাহলে এই মানে ডাম্বেল, তো এর তাহলে ভর কেন্দ্র কোথায় অবস্থিত হবে? নিশ্চয়ই এই লাইনের মধ্যে। তার মানে এর মধ্যবর্তী কোনো একটা, যদি এর ভর m1 হতো আর এর ভর m2 হতো, ঠিক আছে, তাহলে মধ্যবর্তী পয়েন্টও হতে পারতো যদি m1 m2 ইকুয়াল হবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে একটা কোনো একটা ডিস্টেন্সে হবে। ওকে, এবার সেই জায়গায় এটা ভর কেন্দ্র, তার মানে এটা হচ্ছে সেন্টার অফ মাস, এই পজিশনটা হচ্ছে সেন্টার অফ মাস। তার মানে এর যে স্থানাঙ্ক, এটাকে আমি ধরছি আর। ওকে, এবং ভর কেন্দ্রের সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে। তার মানে এর ভর যদি m1 হয়, এর ভর m2 হয়, মানে m1 m2, তাহলে এইখানে কি ভর আছে? m1 প্লাস m2 দুটো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারছি যে
m1 প্লাস m2 r ভেক্টর ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2। তাহলে এখান থেকে ভর কেন্দ্রের স্থান আমি কি পেয়ে যাচ্ছি, যে m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর বাই m1 প্লাস m2, তাই তো। তার মানে এই বস্তুটা এই একটা বিন্দুতে। এবার কি বলেছিলাম, যদি মাঝ দুটো ভর সেম হয় তাহলে মাঝখানে, তার যদি দুটো ভর সেম হয় এখানে বসো m1 ইকুয়াল টু m2, তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে r1, তার মানে কি হচ্ছে দেখো, যে r1 প্লাস r2 বাই 2 এটা দাঁড়াচ্ছে। তার মানে এদের মধ্যবর্তী বিন্দুতে থাকছে, তাই জন্য এই ভরকেন্দ্রটা কোথায় হবে, এর মধ্যবিন্দুতে হবে যখন m1 ইকুয়াল টু m2, তাই তো। এবার আমি কি দেখালাম, যে দৃঢ় বস্তুর একটা ধারণা পেয়েছি, যে যেখানে n সংখ্যক বস্তু যাদের ভর m1 m2 m3 এরকম করে mn সংখ্যক ভরের বস্তুগুলো কোথায় আছে, সব এই বস্তুটার মধ্যে সমানভাবে রয়েছে এবং এরা স্থান পরিবর্তন করছে না, মানে ফিক্সড আছে। ওকে, তাহলে এই রকম বস্তুর ক্ষেত্রে আমি কি করে করব, তাহলে এই বস্তুর ক্ষেত্রেও যদি আমি এইটাকে আমি কোঅর্ডিনেটে ড্র করছি, ঠিক আছে, মানে স্থানাঙ্কের মাধ্যমে যদি প্রকাশ করছি, তাহলে কি হচ্ছে দেখি। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা দৃঢ় বস্তু, এখানে m1, এখানে আছে m2, এখানে আছে m3, এখানে আছে mn, আর ভর কেন্দ্র হচ্ছে এখানে cm। তাহলে এইটা কোথা থেকে আছে, এখানে কোঅর্ডিনেট থেকে yx, ওকে 0। তার মানে m1 এর দূরত্ব আছে r1, ওকে, m2 এর দূরত্ব আছে r2, m3 হচ্ছে r3, আর mn হচ্ছে rn, আর এটা হচ্ছে ভর কেন্দ্র যা দূরত্ব ধরছি r, বা ক্যাপিটাল আরও লিখতে পারি, ঠিক আছে, ক্যাপিটাল আর। তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো এক্ষেত্রেও লিখতে পাচ্ছি কি m1, তার মানে ভর কেন্দ্রের সমস্ত ভর কেন্দ্রীভূত, তার মানে m1 ভর কেন্দ্রে কি কি ভর আছে, m1 প্লাস m2 প্লাস প্লাস mn, এই পুরো ভরটা আছে কার মধ্যে, ভর কেন্দ্রের মধ্যে বা ক্যাপিটাল আর এর মধ্যে। এইটা ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 প্লাস প্লাস mn rn। তার মানে r ভেক্টর ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, যে m1 r1 প্লাস m2 r2 প্লাস এরকম করে mn rn ভেক্টর ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস mn। তার মানে এইটাই হয়ে গেল পুরো মোট ভর। তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি, যে মোট ভর মানে হচ্ছে টোটাল ভর, হচ্ছে আমি লিখছি টোটাল মাস ক্যাপিটাল M, তাহলে 1 বাই ক্যাপিটাল M ইন্টু সাম ওভার mi ri ভেক্টর, যেখানে i ইকুয়াল টু 1 টু n। তাহলে এইভাবে আমি লিখতে পারি। ওকে, তার মানে এবার আমার যদি কোঅর্ডিনেট দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ভরকেন্দ্র কল্পনা বা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো এই যে ভরকেন্দ্রের ব্যাপারে আমি দেখলাম, এই ভরকেন্দ্র কি হচ্ছে, যে আমি একটা নির্দেশতন্ত্র ধরে নিয়ে করছি। তার মানে আমি যদি নির্দেশতন্ত্র এইদিকে না ধরে এইদিকে ধরতাম, তাহলে এর ক্ষেত্রেও ভরকেন্দ্রটা আলাদাভাবে হতো সেই নির্দেশতন্ত্র অনুযায়ী। ওকে, তার মানে ভর কেন্দ্র কিন্তু বেসিক্যালি কি, যেখানে ভর আছে সেইখানে কেন্দ্রীভূত রয়েছে, তাই তো। তার মানে ভর কেন্দ্রের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য যেটা তোমরা লিখে রাখতে পারো এবং পরীক্ষাতেও আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে ভর কেন্দ্র নির্দেশতন্ত্রের উপর নির্ভরশীল নয়। ওকে, নাম্বার টু কি, যে একটা ডাম্বেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো ভর ছিল m1 m2, আবার এখানে ছিল mn ভর আছে। তার মানে ভর কেন্দ্র কিসের উপর নির্ভরশীল হচ্ছে, ভর কেন্দ্র নির্ভরশীল হচ্ছে বস্তুটার আকৃতির উপর। এবার সেটা যদি ঘনক হয় তার ক্ষেত্রে আলাদা, গোলক হয় তার ক্ষেত্রে আলাদা, প্লেট হয় তার ক্ষেত্রে আলাদা। ওকে, তো আর একটা জিনিস কি, যে বস্তুটা যদি প্রতিসম বা সিমেট্রিক্যাল বডি হতো, মানে সমরূপ ভাবে বন্টন থাকে, তাহলে তার ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় হবে, বস্তুটার জ্যামিতিক কেন্দ্রে।
জ্যামিতিক কেন্দ্রতে। ওকে, তো এই যে বিভিন্ন বস্তুর ভরকেন্দ্র কি হচ্ছে সে একটা লিস্ট আমি তোমাদেরকে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে কি দেখছি, ফাঁপা গোলক বা ইউনিফর্ম হলো স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ স্ফিয়ার, ওকে, মানে গোলকের কেন্দ্রে। শক্ত গোলকের ক্ষেত্রেও গোলকের কেন্দ্রে, রিংয়ের ক্ষেত্রে রিংয়ের কেন্দ্রে, ডিস্কের ক্ষেত্রেও কেন্দ্রে, রডের ক্ষেত্রে সেন্টার অফ দ্য রড, রডের মাঝখানে, কোনো পাত বা ল্যামিনার ক্ষেত্রে শেয়ার পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন অফ ডায়াগোনালস, মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। ওকে, ট্রায়াঙ্গুলার প্লেন ল্যামিনা মানে ত্রিভুজ আকারের ক্ষেত্রে মধ্যমার ছেদবিন্দুতে। রেক্ট্যাঙ্গুলার আর কিউবিক্যাল ব্লক বা আয়তকার অথবা ঘনকার ব্লকের ক্ষেত্রে তার কর্ণের ছেদবিন্দুতে। ফাঁপা চোঙের ক্ষেত্রে অক্ষের মধ্যবিন্দুতে, শক্ত চোঙের ক্ষেত্রেও অক্ষের মধ্যবিন্দুতে, এবং শঙ্কু বা পিরামিডের ক্ষেত্রে 3h/4 ডিস্টেন্সে শীর্ষবিন্দু থেকে। ওকে, তাহলে আমরা এইগুলো পেলাম ভরকেন্দ্রের স্থান। তাহলে দেখলে প্রত্যেকটা বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থিত, তার জ্যামিতিক কেন্দ্রে। ওকে, এবার যেটা আসছি, আমি পেয়েছি ভরকেন্দ্রের পজিশনের স্থানাঙ্ক আর ভেক্টর ইকুয়াল টু দিস, তার মানে এইটা নিয়ে কাজ। ওকে, তাহলে প্রথমে আমি দেখে নিচ্ছি যে এই যে মূল বিন্দুটা আমি ধরেছিলাম, এই মূল বিন্দুতে যদি আর থাকতো, তার মানে আর ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে এই পুরো টার্মটা ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি হচ্ছে যে এই টার্মটা ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো বস্তুটার আর দেয়া ছিল কত, আর ইকুয়াল টু দেয়া ছিল 1/m ইন্টু সাম ওভার আই এম আই আর আই, এইটা আই ইকুয়াল টু 1 টু n, এটা দেয়া ছিল। তাহলে বস্তুটার বেগ কত হচ্ছে, গতিবেগ, তাহলে গতিবেগ v ইকুয়াল টু কি হচ্ছে dr dt, dr dt, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে 1/m, বস্তুটার ভর আমি ধরে নিচ্ছি যে ভর সময়ের সাথে পরিবর্তনশীল নয়, তাহলে কি হচ্ছে mi ইন্টু ডি আর আই ডিটি, ডি আর আই ডিটি, তার মানে এইটা ইকুয়াল টু 1/m সাম ওভার i ইকুয়াল টু 1 টু n mi vi ভেক্টর। ওকে, এবার যেটা আসছি তাহলে ত্বরণ, ত্বরণও সমরূপ ভাবে আমি লিখতে পারি a ইকুয়াল টু ডিভি ডিটি, এইটা ইকুয়াল টু কি হচ্ছে 1/m সাম ওভার i ইকুয়াল টু 1 টু n mi ai ভেক্টর। ওকে, তাহলে আমি বস্তুটার ত্বরণের মানটাও পেয়ে গেলাম। তাহলে ত্বরণ যখন পেয়ে গেলাম, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমি প্রযুক্ত বল কত সেটা পেয়ে যাবো। তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল টু কি হয় m ইন্টু a, তাহলে m ইন্টু a মানে হচ্ছে m ইন্টু দিস, তার মানে এই টার্মটা আর থাকছে না, এইটা, তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বল ইকুয়াল টু দিস। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু লেখা যেতে পারে যে বস্তুটার উপর, তার মানে এইটা ইকুয়াল টু বেসিক্যালি কি যে m1 a1 প্লাস m2 a2 প্লাস m3 a3 প্লাস প্লাস mn an, এটা, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি a বস্তুর উপর প্রযুক্ত বল প্লাস b 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, এরকম করে করে ফ্রেন্ড, তার মানে সমস্ত বলের সমষ্টি। ঠিক আছে, এবার যদি একটা কোনো নিরবিচ্ছিন্ন সংস্থা হতো, মানে আইসোলেটেড সিস্টেম হতো, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে বাইরে থেকে প্রযুক্ত বল কি, বাইরে থেকে প্রযুক্ত বল যেটা এই যে এফ, এইটা ইকুয়াল টু 0 হতো। তাহলে এইটা ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে বস্তুটার ক্ষেত্রে, এইটা ইকুয়াল টু 0 মানে বস্তুটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে পুরো টার্মটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে যে m ইন্টু ডিভি ডিটি, এইটা ইকুয়াল টু 0, তার মানে ডিভি ডিটি ইকুয়াল টু 0, তাই তো, তার মানে ডিভি ডিটি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু, বা এমটাও যদি রাখতাম, এমটা রাখছি, তাহলে এইটা ইকুয়াল টু এম ভি, এইটা এম ভি ইকুয়াল টু মানে কি পি, তার মানে ডিপি ডিটি, ডিপি ডিটি ইকুয়াল টু 0, তার মানে পি ইকুয়াল টু কি, P
পি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে বস্তুটা থেকে আইসোলেটেড সিস্টেম হলে সেই বস্তুটার ক্ষেত্রে ভরবেগ কত হচ্ছে, ধ্রুবক থাকছে। ওকে, এবার আমি দেখবো এই যে বস্তুগুলোর ক্ষেত্রে আমি বের করছিলাম, ঠিক আছে, যে ভরবেগ কি করে বের করছিলাম, তাহলে এটা আগের যেটা ছিল সেটা সব থেকে ইজি প্রসেস। এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল বা একটু হায়ার স্টাডি তুমি যদি করতে যাও তো তখন যেটা তোমার কাজে লাগবে সেরকম প্রসেস। তো দেখে নি সেই প্রসেস একটা। তো ধরে নিচ্ছি আমি প্রথম একটা ত্রিভুজাকার পাত বা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। তো সেইটার ক্ষেত্রে আমি ভরবেগ, ভর কেন্দ্র যেটা সেটা কোথায় অবস্থিত সেটা আমি দেখব। ওকে, তাহলে আমি প্রথম ধরে নিচ্ছি যে একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। এটা আমি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার বাহু ইকুয়াল টু এ। ওকে, এবং সমবাহু ত্রিভুজটা তাহলে এইটা ইকুয়াল টু এই যে উচ্চতা, এই উচ্চতা ইকুয়াল টু আমি ধরছি যে এই সমবাহু ত্রিভুজটা তাহলে কোথায় হবে, দুদিকেই সমান। তার মানে এই দিকেও যতটা সিমেট্রিক্যাল এই সাইডেও এই দিকেও ততটা সিমেট্রিক্যাল। তার মানে এই বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটার ক্ষেত্রে এই যদি এটা জেড অ্যাক্সিস হয় তাহলে এই জেড অ্যাক্সিসের ওপর, মানে এটা 0 থেকে জেড, তাহলে এই অক্ষের এই অক্ষটার উপরে ভর কেন্দ্রটা অবস্থিত হবে। ওকে, কারণ বস্তুটা সিমেট্রিক্যাল। ওকে, তাহলে বস্তুটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এই অক্ষের উপর অবস্থিত। তার মানে এই অংশটা ধরছি আমি 0, এটা জেড। তার মানে বস্তুটা এই ত্রিভুজটার উচ্চতা আমি ধরছি জেড। ওকে, আর ভূমি কি আছে, এ। ওকে, এবার আমি কি করছি যে এর একটা সামান্য একটা অংশ নিচ্ছি, অংশ পোরশন নিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে এই 0 বিন্দু থেকে ওয়াই দূরত্বে, 0 বিন্দু থেকে ওয়াই দূরত্বে। ওকে, এবং এই যে অংশটা নিলাম এর এই দিকের অংশ হচ্ছে, পুরোটা আমি ধরছি, পুরোটা অংশটা হচ্ছে এক্স, পুরোটা হচ্ছে এক্স। তাহলে দেখো এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা দুটোই সমরূপ ত্রিভুজ, মানে একই রকম ত্রিভুজ। তাহলে এখান থেকে লিখতে পারি এটার বাহু কত হচ্ছে a/2, এই অংশটা, তাহলে a/2 বাই জেড ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি x/2 বাই এই অংশটা কত হচ্ছে, এইটা যদি y হয় তাহলে এই অংশটা আমি কত হচ্ছে z মাইনাস y, তাহলে z মাইনাস y এটা। তাহলে এখান থেকে আমি কি লিখছি, এখান থেকে আমি লিখতে পাচ্ছি যে x ইকুয়াল টু কত, যে x ইকুয়াল টু হচ্ছে a বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে এটা আমি একটা x আর y এর মধ্যে সমীকরণ পেয়ে গেলাম। তাহলে x থেকে y আমি ট্রান্সফার করতে পারবো। এবার কি বলছিলাম, যে কোন একটা বস্তুর ভর কেন্দ্র কোথায় অবস্থিত হয়, r ভেক্টর ইকুয়াল টু সাম ওভার i mi ri আর ক্যাপিটাল M, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমি এই পুরোটা, এবার যদি বস্তুটা সিমেট্রিক্যাল বস্তু, তার মানে সিমেট্রিক্যাল বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে যে আমি তাহলে ইন্টিগ্রেশন করে নিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন r dm বাই এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার dm। ওকে, এটা হচ্ছে এইভাবে লিখতে পারি। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে দেখো এইটা একটা ছোট প্লেট, তাহলে এই অংশটা কত, এই অংশটা হচ্ছে dy। তাহলে ক্ষেত্রফল কত, x dy। এবার এর যদি প্রতি একক ক্ষেত্রফলে ভর যদি সিগমা হয়, প্রতি একক ক্ষেত্রফলে ভর যদি সিগমা হয় তাহলে এটাই হয়ে গেল এর ভর বস্তুটা। তার মানে এটাই ইকুয়াল টু হচ্ছে ডিএমটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি কোনখান থেকে করছি, কতটা দূরত্বে আছে, 0 থেকে y দূরত্বে আছে, তার মানে r ইকুয়াল টু y। তার মানে এই ক্ষেত্রে এই বস্তুটার r
ইকুয়াল টু, ভেক্টর সাইন আর দিচ্ছি না কারণ এখানে আমি ভেক্টর সাইন দিচ্ছি না। ওকে, তাহলে ভেক্টর সাইনটা হটিয়ে দিচ্ছি। যদি এটাও ভেক্টর হতো তাহলে এটাও ভেক্টর হতো, তাহলে এখন ভেক্টর সাইন হটিয়ে দিচ্ছি। তাহলে এইটা আর ইকুয়াল টু কি হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার আর মানে হচ্ছে ওয়াই ইন্টু সিগমা এক্স ডিওয়াই, ওকে, বাই ইন্টিগ্রেশন ওভার সিগমা এক্স ডিওয়াই। এইভাবে লিখতে পারি। এবার আমার এই জায়গাটা একটু ফাঁকা দরকার, তো আমি এটা একটু মুছছি। তাহলে এবার x ইকুয়াল টু কত ভ্যালু দেওয়া আছে এইটা, তো এইটা বসিয়ে নিই। তাহলে এখান থেকে লিখছি, তাহলে ইকুয়াল টু, এবার ইন্টিগ্রেশনের লিমিট কোথা থেকে হচ্ছে, 0 থেকে z পর্যন্ত প্লেটটা গেছে, তার মানে 0 টু z, ওকে। তাহলে প্রথম টার্মটা কি হচ্ছে দেখি, ইন্টিগ্রেশনের বাইরে কে কে কনস্ট্যান্ট আছে সে যাচ্ছে, তার মানে সিগমা a বাই জেড, এটা গেল। তারপরে কি হচ্ছে 0 টু z ইন্টিগ্রেশন লিমিট, তারপরের টার্মটা কি হচ্ছে জেড ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটা হচ্ছে। আর পরের ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, যে সিগমা এ বাই জেড ইন্টিগ্রেশন ওভার 0 টু জেড, তো 0 টু জেড জেড মাইনাস ওয়াই ডিওয়াই, এটা দাঁড়াচ্ছে। তাহলে প্রথম টার্মটা আমার কি আসছে, এই টার্মটা, তাহলে এই টার্মটার আমার ভ্যালু যদি বসাই, তাহলে প্রথমটা কি হচ্ছে, যে এ কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, এই পুরো টার্মটা, এই দিকের টার্মটা কেটে যাচ্ছে, এই টার্মটা কেটে যাচ্ছে, শুধু এই টার্মটা থাকছে। তাহলে উপরের জায়গাটা আমি একটু ক্লিয়ার করে লিখছি, বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে তাহলে এই জায়গাটা কি হচ্ছে, যে ইকুয়াল টু, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে যে ওয়াই আছে, তার মানে জেড ইন্টু জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড কিউব বাই 3 ডিভাইড বাই কি হচ্ছে এটা, জেড ইন্টু ইন্টু জেড জেড ইন্টু জেড মাইনাস জেড স্কোয়ার বাই 2। তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এইদিকে হরে হয়ে যাচ্ছে 6, এদিকে 3 মাইনাস 2 মানে 1/6, তার মানে 1/6 জেড কিউব, আর নিচে কি হচ্ছে হাফ জেড স্কোয়ার, তার মানে এটা ইকুয়াল টু 1/3 জেড। তার মানে এইরকম একটা পজিশনে ভরকেন্দ্রটা অবস্থিত। তাহলে আমরা কি দেখলাম, You can join তাহলে our group দেখতে on পেলাম Facebook. যে এই যে বস্তুটা, এর যে মধ্যমাগুলো, এই যে মধ্যমাগুলোর প্রত্যেকটা মধ্যমাগুলোর ছেদ বিন্দু যেটা, সেইখানে ভরকেন্দ্রটা অবস্থিত। তাহলে ভরকেন্দ্রর গণনা কি করে করতে পারছি সেটা তোমরা একটা আইডিয়া পেলে। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো যদি কোনো কমেন্ট বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এখন। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো আসছি পরবর্তী আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।